আনান্যা ডিজাইনার বুটিক থেকে বেরিয়ে এসে একটা বেঞ্চে বসে পড়ল। আর তখনই সে অভিনবকে একটা মেসেজ পাঠালো। অন্যদিকে অভিনব ফোনে আকরামের সঙ্গে কথা বলছিল। আজ দুজনেরই একসঙ্গে লাঞ্চ করার পরিকল্পনা ছিল। অভিনব ফোনটা নামানো মাত্রই দেখল আনান্যা তাতে মেসেজ করেছে। কিছুক্ষণ আগে ভাইয়ার ফোন এসেছিল। সে আমাকে বলছিল যে এখন থেকে বিআর গ্রুপের সঙ্গে কর্পোরেশন আমাকে সামলাতে হবে। আমি না করে দিয়েছি। এখন কি করব? এই মেসেজ পড়ে অভিনবের মন আনন্দে ভরে গেল। তার খুব ভালো লাগলো যে তার স্ত্রী এখন তার কথা শুনতে শুরু করেছে। এখন তোমার একটু অপেক্ষা করা উচিত এবং চিন্তা করো না, আজ নয় তবে কাল তোমার ভাইয়া অবশ্যই আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু তুমি সম্মতি দেবে না যতক্ষণ না সে তোমার লাভের কথা বলে। শুধুমাত্র তখনই শর্ত মেনে নেবে যখন তারা তোমাকে কিছু দেবে। অনেকদিন পর আজ অভিনব আকরামের সঙ্গে দেখা করছিল। আকরামই একমাত্র ব্যক্তি যিনি তাকে তার বাস্তব পরিচয়ের সঙ্গে পরিচিত করিয়েছিলেন। তাকে পরিচিত করিয়েছিলেন টাইগার নামে। টাইগার, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এসো, বসো এখানে। আকরাম অভিনবকে সম্মান দিয়ে প্রধান আসনে বসালো এবং বলল যে সে তাকে বিশেষ উদ্দেশ্যে ডেকেছে। এরপর আকরাম হাততালি দিতেই কালো পোশাক পরা এক লোক ঘরে ঢুকল। তার হাতে একটা ছোট বাক্স ছিল। আকরাম লোকটির হাত থেকে বাক্সটা নিয়ে অভিনবের দিকে তাকালো। আমি এটা তোমার জন্য বিশেষভাবে প্রস্তুত করেছিলাম। এটা গত 18 বছর ধরে আমার কাছে ছিল, কিন্তু এখন সময়ই এসেছে এটা সেই ব্যক্তির হাতে দেওয়ার যে এর জন্য দায়ী। আকরাম আঙ্কেল, আমি এটা নিতে পারি মা। আমি এটা বিশেষভাবে তোমার জন্যই খুঁজে পেয়েছি এবং সময় আসলে এটা তোমার খুব কাজে লাগবে। আকরামের মুখ থেকে এই কথাগুলো বেরোতেই তার ফোন বেজে উঠল। হ্যালো। ফোন ধরার পর আকরামের মুখাভিনয় আরও গম্ভীর হয়ে উঠল। ঠিক আছে, আমি দেখছি। টাইগার, আমি দুঃখিত, কিন্তু আমার মনে হয় তোমাকে আজ একাই লাঞ্চ করতে হবে। আমাকে জরুরি কিছু কাজ মেটাতে যেতে হবে। তবে দয়া করে এই উপহারটা গ্রহণ করো। হ্যাঁ, এটাকে আমার পক্ষ থেকে অগ্রিম জন্মদিনের উপহার ভেবে নি। আমি বুঝতে পারছি, তুমি তোমার কাজ করো আর আমি এটা নিয়ে যাচ্ছি। আগাম ধন্যবাদ। ঠিক আছে টাইগার, আমরা খুব শিগগিরই একসাথে লাঞ্চ করব, ঠিক আছে? এটা বলে আকরাম ঘর থেকে বেরিয়ে গেল। অভিনবের চোখ আটকে গেল সেই ছোট বাক্সটার ওপর। সে হালকা হেসে বাক্সটা তুলে নিল এবং নিজের পকেটে রাখল। লাঞ্চে সব রকম খাবারই ছিল, কিন্তু আকরামের এভাবে তাড়াহুড়ো করে চলে যাওয়া অভিনবের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। জানি না হঠাৎ করে আকরাম আঙ্কেলের কি কাজ পড়ল। আশা করি এটা ছোটখাটো বিষয় আর উনি সহজেই সমাধান করতে পারবেন। লাঞ্চ শেষ করে অভিনব ইলেকট্রিক স্কুটার নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গেই সে ভেতরে এক অদ্ভুত জিনিস পেল। এক ধরনের সুগন্ধ বেরোতে লাগল। সেই গন্ধ শুকে অভিনবের মন কেঁপে উঠল। তার গন্ধ খুবই প্রলুব্ধকর ছিল। বাক্সের ভেতরে একটা ক্যাপসুল ছিল। ওটা দেখে অভিনবের মনে লোভ জাগতে লাগল। অনেক প্রশ্ন মাথায় ঘুরতে লাগল। এ কি? এটা কি সত্যি কোনো ওষুধ? এটা খেলে কি সত্যি শরীর শক্তি পাবে? কিন্তু এটা তো কোনো ভেষজ নয়। এটা দেখতে একেবারে বড়ির মতো। তাহলে কি কেউ এসে আঙ্কেলকে ঠকিয়েছে? অভিনব সিদ্ধান্ত নিল যে সে ওষুধটা খাবে। ক্যাপসুল মুখে দিতেই তার জল লাগল না। ক্যাপসুল সঙ্গে সঙ্গে গলে গেল আর সে হঠাৎ চমকে উঠল। তবে আকরাম তাকে কোনো ক্ষতি করবে না। কিন্তু তবুও অভিনবের মনে হল ওষুধটার মধ্যে কিছু সমস্যা আছে। সে না ভেবেই ক্যাপসুল খেয়ে ফেলল। কিন্তু এখন হয়তো অভিনব মারা যাবে। হঠাৎই তার পেটে তীব্র ব্যথা অনুভব হল। কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর কাঁপতে শুরু করল
এবং অল্প সময়ের মধ্যেই অভিনব অজ্ঞান হয়ে পড়ল। যখন সে চোখ খুলল তখন প্রায় রাত হয়ে গেছে। অভিনব ঠিক তখনই চোখ খুলল, হঠাৎই একটা তীব্র গন্ধ আসতে শুরু করল। এই সময় তার জামাকাপড় পুরো ভিজে গিয়েছিল আর সেগুলো থেকেও দুর্গন্ধ বেরোতে লাগলো। ভীষণ জঘন্য লাগছিল। অভিনবের ভাববার সময় ছিল না। সে স্নান করার জন্য বাথরুমে চলে গেল। তার শরীর সম্পূর্ণ পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সে নতুন জামা কাপড় পরে বাথরুম থেকে বেরোলো। যেখানে সে অজ্ঞান হয়ে পড়েছিল সেখানে হলুদ রঙের তরল জমে গিয়েছিল। একেবারে বাজে গন্ধ হচ্ছিল, আর সেটা পরিষ্কার করতে অভিনবের আরও 8 ঘন্টা লেগে গেল। কেউ আকরাম আঙ্কালকে বোকা বানিয়েছে। শক্তি তো বাদই দিলাম, আমাকে শুধু কষ্টই দিয়েছে, তার উপর এই দুর্গন্ধ। আমি তো জানিই না এই ওষুধের আরও কত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ঘরটা পরিষ্কার হতেই অনন্যা আর হারদেব বাড়ি পৌঁছালো। আজ তো বেশ ভালো শপিং হয়েছে, তাই না? হ্যাঁ, আর আমরা ঠিক সময়ই করেছি, একেবারে। তুমি কি রান্না করেছো? আসলে আমার কিছু কাজ ছিল, তাই রান্না করতে পারিনি। আমি ভাবছিলাম কেননা আজ একটু বাইরে খেয়ে আসা যাক। আহা, এমন অজুহাত তো আজকের আগে শুনিনি। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, কোনো কাজ নেই। মনে হচ্ছে রাজপুত্র আজকাল ভীষণ ব্যস্ত হয়ে গেছে। অনন্যা অভিনবের কথা হজম করতে পারছিল না, কিন্তু গত কয়েকদিন ধরে অভিনবের এই বদলে যাওয়া রূপ দেখে অনন্যা বিরক্ত হচ্ছিল না। এজন্যই অনন্যা বলল, আসলে দাদাজি, আমিও ভাবছিলাম আজ কেন না একটু বাইরে খেয়ে আসা যায়। অনন্যার এই কাজে অভিনব বুঝল যে সে তাকে সাহায্য করছে। অভিনবের মন আনন্দে নেচে উঠল। অভিনব, কি চলছে? দায়িত্ব একটা জিনিস। তুমি তো সব সময় রান্না করেছো, আজকাল তোমাকেই রান্না করতে হয়। কি হয়েছে? এসব উজমাত দিও না। ঠিক আছে। পরশু স্যানি ভাইয়ার জন্মদিন, তার জন্য ভালো একটা উপহার নিয়ে আসবে 2 দিনের মধ্যে। কোনো সস্তা জিনিস নয়, আর কিনবার আগে 1000 বার ভেবে নেবে, না হলে সেটা সারা জীবনের জন্য অপচয় হবে। আমায় লজ্জায় পড়তে হবে। রাংরেজ রেস্টুরেন্টে সানি সিংয়ের জন্মদিন। অভিনব, অনন্যা, হারদেব 3 জনকেই আলাদা করে ভেনিউতে পৌঁছাতে হতো, কারণ প্রত্যেককে সানির জন্য উপহার আনতে হতো। সময় দেখছো তো? অভিনব তখনও আসেনি, আর অনন্যা অপেক্ষা করছিল। অভিনব প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার সেও উপহার দেবে, সবার থেকে আলাদা হবে সেটা। কিন্তু এরপর অনন্যার মনে এক ধাক্কা লাগল যখন সে দেখল অভিনব তার হাত ধরে আছে, আর তার হাতে একটা সাধারণ কাঠের বাক্স। এটা কি অভিনব? অন্তত বাক্সটা গিফট র্যাপ করাতে পারতে। আরে আমি তো র্যাপ করাতে চাইনি, আর সময়ও ছিল না। যাই হোক, থাক। বাক্সটা কেমন দেখাচ্ছে তাতে কি আসে যায়? ভেতরে কি আছে সেটাই তো আসল ব্যাপার, তাই না? এবার যখন সবাই ভাইয়াকে উপহার দিতে শুরু করবে, ওই বাক্সটাও সেগুলোর সাথে রেখে দিও। আমি আর কোনো নাটক চাই না, আমি ক্লান্ত। ঠিক আছে, যেমন বলবে। সানি সিংয়ের বিশ্বস্ত বন্ধু চিরাগ সবকিছু লক্ষ্য করছিল, আর অভিনবকে অপমান করার এই সোনার সুযোগটা সে হাতছাড়া করতে চাইল না। এখন বেকাররাও পার্টিতে আসবে। চিরাগ, অভিনব আমার স্বামী, সাবধান, যদি ওকে অপমান করো। দেখো অ্যানান্না, আমি কি তোমার অনুভূতিতে আঘাত করেছি? কিন্তু এই গরিব লোকটার জানা উচিত যে সে এক মিলিয়নিয়ার মেয়েকে বিয়ে করেছে। এরকম ভিখারিরা কতদিন টিকবে? নিজের কাজে মন দাও। আমি এখানে কোনো ঝামেলা করতে চাই না। নিজের সীমার মধ্যে থাকো। ভুলে যেও না যে তুমি কেবল একজন সাধারণ ডেলিভারি বয়। অনন্যাকে বিয়ে করেছো বলে আকাশে উড়ছো? আমি যতটা ওটেজো হতে চাই ততটাই হব, কিন্তু আমি তোমার থেকে অনেক ভালো। আমি সেই লোক নই যাকে বিয়ার কোম্পানি আবর্জনার মতো অফিস থেকে ফেলে দিয়েছিল। ব্যাপারটা একেবারেই উত্তপ্ত হয়ে উঠেছিল। চিরাগের শহরের বড় বড় গুন্ডাদের সাথে অনেক সম্পর্ক ছিল, কিন্তু তবুও সে চিরাগের সাথেই ঝামেলা পাকালো। সব শেষ। আজ রাতটা অভিনবের জন্য ভালো যাচ্ছে না।
এটাই তার প্রাপ্য ছিল। সিং পরিবার চাইছিল অভিনব মার খাক। মুহূর্তেই চিরাগ ঘুষি মারার জন্য হাত তুলল, আর অভিনব সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরল। এখনো আমাকে মারতে চাও? আমি তোর রক্ত খেয়ে ফেলবো। চিরাগ যখন শোলে সিনেমার সেই পুরনো ডায়লগ বলল, অভিনব তার হাত এমনভাবে মোচড় দিল যে চিরাগের অবস্থা খারাপ হয়ে গেল আর ব্যথায় চিৎকার করতে লাগলো। তুমি আমাকে এতটাই ঘৃণা করো, তাই না? যদি আমার হাত তোমাকে ছোঁয় তাহলে এখন তুমি নিজেকেই ঘৃণা করবে। নিজের শক্তির ফলাফল দেখে অভিনব নিজেই হতবাক। হঠাৎ তার এত শক্তি কোথা থেকে এলো? এটা কি আকরামের দেওয়া ক্যাপসুলের প্রভাব? এদিকে চিরাগ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল ব্যথায়। এটা তুমি নিজেকে কি ভাবো? আজ সানির জন্মদিন, আনন্দ করার দিন। অভিনব রাগী চোখে হারদেবের দিকে তাকালো। যদি আজ তোমাকে মেরে ফেলতে না পারি তবে আমার নাম চিরাগ ওবেরয় নয়। এটা বলেই চিরাগ ফোন বের করে একটা নম্বর ডায়াল করল। অভিনব এতদিন হারদেবের সব অপমান সহ্য করেছে, কিন্তু এবার তার সহ্যের বাঁধ ভেঙে গেল। আনান্না আর আমি বিয়ে করেছি 2 বছর হলো। তুমি কোনোদিন আমার অবদান দেখোনি। তুমি সব সময় আমাকে অপমান করেছো, হেয় করেছো। আমি এই চটটা সব সময় মনে রাখবো। আর যে কুকুরটাকে তুমি 2 বছর ধরে পালছো সে আজ যাচ্ছ। আর হ্যাঁ, সে ঘেউ ঘেউ করছে না, কামড়াচ্ছে। যদি তুমি চাও আমি আবার তোমাদের বাড়ি ফিরি, তবে সানিকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। তাকে আমার পায়ে পড়ে নাক ঘষতে হবে। চুপ করো একেবারে। অনন্যার চোখ অভিনবের ওপর স্থির ছিল। তার মনে হচ্ছিল সে পুরোপুরি বদলে গেছে, এক অচেনা মানুষের মতো। বাকিরাও হতবাক। কেউ ভাবেনি অভিনবের মতো এক অকেজো মানুষ এমন কথা বলবে। কোথায় যাচ্ছ? ওকে থামাও। কে তোমাকে যেতে বলেছে? এখানেই থাকো আর দেখো তোমার কি দশা হয়। চিরাগের কথা শেষ হতেই রাংরেজ রেস্টুরেন্টের বাইরে একাধিক গাড়ি হঠাৎ থেমে গেল। অভিনবকে মারার জন্য চিরাগ শহরের সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা ইরফানকে ভাড়া করেছিল। ইরফান আর তার লোকেরা ভেতরে ঢুকতেই চিরাগ বলল, ইরফান ভাই, অবশেষে আপনি এলেন। বলো চিরাগ, কি ব্যাপার? কোন আবর্জনা পরিষ্কার করতে হবে? ওই আবর্জনা ইরফান ভাই। তো তুই আমার ভাইকে মেরেছিস? এক কুকুর যদি সারাদিন ঘেউ ঘেউ করে তাকে কি শিক্ষা দেওয়া উচিত নয়? ছেলে, তুমি তরুণ, তোমার রক্ত গরম, আমি বুঝি। কিন্তু জানো কি, আমাকে এভাবে কখনো কেউ কথা বলেনি। অন্যরা তোমার সাথে কেমন কথা বলে তাতে আমার কিছু আসে যায় না। তুমি যদি আমার সাথে এভাবে কথা বলো তাহলে ভীষণ অনুতপ্ত হবে। ছেলেটা, কসম, তোমার মধ্যে ভীষণ অহংকার আছে। তোমার মতো ছোট মানুষের সামনে আমি অহংকারী হতে পারবো না নাকি? অভিনবের মুখে কোনো ভয় ছিল না, যেন কারোর প্রেতাত্মা তার শরীরে ভর করেছে। ইরফান ভাই স্থির দৃষ্টিতে অভিনবের দিকে তাকালো। কোনো কারণে অভিনব তার কাছে চেনা মনে হচ্ছিল। তুই কেমন করে এই কথা বলিস? আমি এখনই ওকে সামলাই। লোকজন একসাথে অভিনবের উপর হামলা করল। এই লড়াইয়ে অভিনবের আঙুল থেকে একটা আংটি খুলে গেল। সেটা গুড়িয়ে ইরফান ভাইয়ের পায়ের কাছে গিয়ে থামল। যখন ইরফান ভাই আংটিটা তুলল তখন মনে হলো যেন সে জ্বলন্ত কয়লার উপর পা দিয়েছে। সে সঙ্গে সঙ্গে অভিনবের পায়ে পড়ে গেল আর বলতে লাগলো, টাইগার, আমাকে ক্ষমা করে দাও টাইগার, আমি বড় ভুল করেছি।
অভিনবের গোপন কি সবার সামনে ফাঁস হয়ে যাবে এখন? তাকে কি সবার কাছে নিজের আসল পরিচয় প্রকাশ করতে হবে? অভিনব কি ইরফানকে ক্ষমা করবে? চিরাগ যখন অভিনবের পরিচয় জানবে তখন কি হবে? সত্যিটা কি প্রকাশ পাবে? অভিনবের বিআর গ্রুপের সাথে কি সম্পর্ক? আকরামের দেওয়া বুড়ি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখাবে? পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন, লিঙ্কটি রয়েছে বর্ণনায়।